রাতে এখানে একটি বোম ব্লাস্ট হয়েছে, তারপরে পুলিশ ঘিরে দিয়েছে। মৃত্যু হয়েছে শচীন্দানন্দ মিশ্র নামে এক উত্তরপ্রদেশের বাসিন্দা। সকালবেলায় এই যে মিডিয়ার লোকেরা হাজির হয়েছে, এই যে। তো এখন বিষয়টা হলো কি হয়েছে রে এখানে, কি হয়েছে এখানে বলা বারণ, বললে পরে পুলিশ ধরে নিয়ে যাবে। বুঝতে পারছেন, বললো বলা বারণ, বললে পুলিশ ধরে নিয়ে যাবে। এই হচ্ছে বাংলার মিডিয়ার অবস্থা। তো বাংলার মিডিয়া সদস্য এত ভীতু, সব কথা বলতে নেই, বলছে সব কথা বলতে নেই। ভাবুন, ইনি ওর দেখে ভাব দেখে হাসছে। যাই হোক, মধ্যমগ্রাম পৌরসভার থেকে বেশ খানিকটা দূরে, আর মধ্যমগ্রাম স্টেশন আমার পিছনে, ওই যে দেখা যাচ্ছে। হাঁটা পথে 2 মিনিট লাগবে। এটা হলো মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুল, মাথার উপরে উড়ালপুল। বিধানসভা নাম মধ্যমগ্রাম, বিধায়কের নাম রতিন ঘোষ, যিনি রাজ্যের খাদ্যমন্ত্রী। তার বিধানসভা এলাকায় এবং কতটা ডেঞ্জার জোন, মাথার উপরে উড়ালপুল, নিচে এরকম বসার জায়গা, সেখানেই এই একটা বোম ব্লাস্ট হয়েছে। উত্তরপ্রদেশের এক বাসিন্দা শচীন্দানন্দ মিশ্র নাম, সকালে তার মৃত্যু হয়েছে। এবং ওই যে জায়গাটা ঢাকা, ওটাকে বলা হচ্ছে পিও। আর এখানে একজন পাগল টাইপের আর কি, মানসিক বিকারগ্রস্ত এক মহিলা খাচ্ছিলেন। ওখানে যখন ব্লাস্ট হয় তখন তার হাতের চুড়ি ভেঙে যায়। এই যে এখনও চুড়ি ভাঙা আছে, এই হচ্ছে সেই চুড়ি ভাঙা। এবং সুতুলি পোড়ানো হয়েছে, সে এখনও নেই। আর রক্ত মুছে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। ওই 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 জায়গাটায় ছিল যেখানে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা। তো কিভাবে হলো, প্রশ্নটা সেখানেই। রোববার রাত, তখনও 2টো বাজেনি, তখনই এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনা বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশের নজর এড়িয়ে একজন ভিন রাজ্যের বাসিন্দা, এখানে ওই সামনে কিছু দূর এগিয়ে গেলে রুটির দোকান আছে, তো ওখানে রুটির দোকানে বেশ কয়েকজন তারা আলোচনা করছিল যে এই ভদ্রলোক যার মৃত্যু হয়েছে, যিনি বোমা নিয়ে এসেছিলেন মনে করা হচ্ছে, তিনি জিজ্ঞাসা করছিলেন ট্রেন টাইম, মানে ট্রেনের সময় কখন, কোন দিকে যাবে কেউ জানে না। পিছনে ব্যারাকপুর কমিশনারেট, ডান হাতে বিধাননগর কমিশনারেট, আর এটা বারাসাত পুলিশ জেলা। এরকম জায়গায় এই বিস্ফোরণ, নির্বাচনের আগে এই বিস্ফোরণ কেন? কেউ কেউ বলছেন গুঞ্জন, এটা সাবোতেজ হতে পারে, অর্থাৎ তৃণমূলের ইন্টারনাল অনেক পলিটিক্স হতে পারে। আবার কেউ কেউ বলছেন বিজেপি বাংলাটাকে অশান্ত করতে চায়, ঠিক সে কারণে। বিজেপি আবার বলছে আসলে বাংলাটা বোমা শিল্প কারখানা হয়েছে, এরকম ঘটনা তৃণমূলের হাতে, তৃণমূল মরছে কোথাও, তৃণমূলকে হামলা করছে। গতকাল রাতে দেখলাম উত্তরপাড়া থানা এলাকায় এক বাইক রাখাকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলর, তিনি এক মহিলা এবং তার হাজব্যান্ডের উপরে চড়াও হচ্ছেন, গলা টিপে ধরছেন, চেপে ধরছেন, হুমকি দিচ্ছেন। আসলে সর্বক্ষেত্রের মানুষের মস্তিষ্কে একটা অস্থিরতা ঢুকে গেছে, কি এরা খায় আমি জানি না। আর রাজনৈতিক শাসক দলের নেতারা তো আরও বেশি, আর বিরোধী দলের নেতারা, কর্মীরা, তারা তো মানে কি করবে বুঝে উঠতে পারছে না। মোট কথা, শাসক দলের মস্তিষ্ক ঠিক নেই, ক্ষমতা হাতে পেয়েছে, ক্ষমতা কি করে দেখাতে হবে, গায়ের শক্তি, ক্ষমতা, এসবগুলো দেখাতে হবে, সেটা প্রয়োগ করছে। কখনো নিজের লোককে মারছে, কখনো আবার যাকে তাকে হাতের সামনে পাচ্ছে। মোটামুটি রাগ মাথায় উঠলেই মারধর শুরু করছে। এরকম ঘটনা আমরা দেখছি। অত্যন্ত, যতটা না রাজনৈতিক, তার থেকে অনেক বেশি সামাজিক অবক্ষয় এই ঘটনা আমরা দেখছি, যা একের পর এক। আর আসলে এর জন্য দায়ী আমরা, এই সমাজে থেকে পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতারা, আর ভোটাররা তো আছেই। মোটামুটি ভাতা, শ্রী ইত্যাদি পাচ্ছে, আর মানুষ ভোট দিচ্ছে। ব্লক ভোট শাসক দলের সাথে আছে, আমি বলছি না, বিরোধীরা এরকম বলছে, আপনারাও জেনে থাকবেন। আর
পাশাপাশি তো নানা রকমের শিল্প ভাতা, শিল্পী ভাতা থেকে শুরু করে মহিলা ভাতা, এরকম তো অনেক কিছুই আছে। যাই হোক, এটা শুধু এই রাজ্যে বিজেপি বলছে এই কথা, ভাতা পেয়ে ভোট দিচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতেও কিন্তু এরকম ভাতা বন্দোবস্ত চালু আছে। কেউই ধোয়া তুলসীর পাতা নয়। আমি আবার দেখাবো। গুরুত্বপূর্ণ হলো এখানে যদি একটা ছোটোখাটো বোমে আনা যায়, ফাটে, মৃত্যু হয়, এবং উপরে উড়াল পুল আছে এখানে, তাহলে শক্তিশালী বোমাও আনা যায়, সেটা কিন্তু প্রমাণিত হলো, এবং যে কোনো ধরনের নাশকতা করা যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই মধ্যমগ্রাম থানা, এর পিছনে আমি দেখাচ্ছিলাম একটু আগে রেল পুলিশ। এত কিছু কথা আমি বললাম, আর ছেলেটা আপনারা দেখলেন শুরুতে কানে কানে বললো বলা যাবে না, তো বুঝতেই পাচ্ছেন ভয় না, ভীতি নয়, আসলে ওই ইয়ার্কি করেছে, বলতে পারবে না, মজা করেছে। তো আমাদের সবাইকে সতর্ক হতে হবে। নিরাপত্তা কিন্তু আমাদের, উত্তরপ্রদেশ হোক আর মধ্যপ্রদেশ হোক আর যাই হোক, এই রাজ্যে হঠাৎ করে তো বাঙালি পীড়িত আমরা দেখতে পাচ্ছি, বাঙালি খেদাও, বাঙালি অন্য জায়গায় হেনস্থা হচ্ছে, এরকম পীড়িত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলায় বাঙালিকে যখন মারা হচ্ছে, সেটাকে আমি জানি না বাঙালি পীড়িত বলবো না অপীড়িত বলবো। প্রেমটা যখন বাঙালিকে মারে, তখন সেই পীড়িত প্রেম কোথায় উড়ে যায়, কোথায় হাওয়া হয়ে যায়, আমি ঠিক জানি না, বুঝতে পারি না। অন্য রাজ্যে যখন ওই মহিলা নির্যাতন হয়, তখন আমাদের রাজ্যের পুরুষদের, শাসক দলের, বিরোধী দলের পুরুষদের একটুখানি নারী প্রতি মহানুভবতা, মানবিকতা একটু বেশি জেগে ওঠে। আর এই রাজ্যে যখন নিজেরা মারামারি করে, তখন কিন্তু ওইসব কাজ করে না। এটাই হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। যাই হোক, এই যে সামাজিক অবক্ষয়ের কথা বললাম, সেরকমই কিন্তু হচ্ছে। ভাগ্য ভালো আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা টিভিতে যখন দেখি, সমী রায় বিশিষ্ট বুদ্ধিজীবী, শিল্পী, তিনি একটা কথা বলছিলেন দেবাংশু ভট্টাচার্যকে উদ্দেশ্য করে, যে তার এক পরিচিত আফ্রিকা থেকে ঘুরে এসছে, তো আফ্রিকার আইন শৃঙ্খলার অবনতির কথা বলছিলেন। তো তখন আর কি তিনি বলছিলেন যে কপাল ভালো যে তৃতীয় একটা অজুহাত, যে আফ্রিকাতেও তো আইন শৃঙ্খলার অবনতি, আমাদের বাংলায় হবে না কেন? হতেই পারে, এটা গোটা বিশ্বজুড়ে হচ্ছে। কিছুদিন আগে টানা বৃষ্টি হয়েছে, নাগাড়ে বৃষ্টি। সেই নাগাড়ে বৃষ্টিতে আমি একটা ওই রাস্তার শহরের মধ্যে জাল ফেলছে এরকম একটা ছবি পোস্ট করেছিলাম। তো এক জনপ্রতিনিধি আমায় বলছেন, ওই নামকরা সব ইংল্যান্ড, ইউরোপের শহরগুলো জলমগ্ন হচ্ছে, বলছে ওই সব জায়গায় এত উন্নত, ওখানে যদি জলমগ্ন হয় তো বারাসাত হবে না কেন? তো বুঝুন ঠেলা, ওখানে হচ্ছে মানে এখানে হবে। তো আমার একটা প্রশ্ন আছে, পাশের বাড়ির দাদা বিয়ে করছে, পাশের বাড়ির ছেলেটা বিয়ে করছে, চাকরি করছে, তাহলে আমার বাড়ির ছেলেটা কেন বিয়ে করবে? আমার বাড়ির ছেলেটা কেন চাকরি পাবে? ও তো করছে। আবার ও চাকরি করছে, বিয়ে করছে, আমার বাড়ির ছেলেটা কেন চাকরি পাচ্ছে না, বিয়ে করছে না? এরকম ডিবেট কিন্তু আমরা করি না, কিন্তু রাজনীতির আঙিনায় যখন আমরা আসি, তখন এই সমস্ত কাজগুলো করি। এখন আমাদের ওই স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের থেকেও আমাদের পুলিশ অনেক শক্তিশালী। আমাদের পুলিশ সব ঘটনার তদন্ত বার করবে। আমাদের পুলিশ এই গ্রহের বিশ্ববিখ্যাত পুলিশ। আমাদের পুলিশের মস্তিষ্ক থেকে শুরু করে নেটওয়ার্ক সবটাই অনেক বেশি ভালো। এটা শাসক দলের নেতারা দাবি করে থাকেন, পুলিশেরও অনেকেই দাবি করে থাকেন। কিন্তু এত যদি ভালো হবে, তাহলে এখানে বোমা নিয়ে চলে এলো, পুলিশের নেটওয়ার্ক কাজ করছিল, নাকি পুলিশ ইচ্ছা করে করলো না, নাকি পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিল, নাকি পুলিশের নেটওয়ার্ক, যাই হোক ইত্যাদি, বেশি কিছু বলা যাবে না। বাহিনী নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এরকম ঘটনা ঘটছে। সব ঘটনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো নিরাপত্তা। চারিদিকে এত বোম গুলি যদি থাকে, আমি যে পৌরসভার বাসিন্দা, নাগরিক, সেই পৌরসভায় শান্ত পৌরসভা, কেউ কাউকে মারে না, তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব নেই বললেই চলে। তারপরও দেখলাম 3 জন জনপ্রতিনিধি, তারা ওই পুলিশ নিয়ে ঘুরছে, মানে বডিগার্ড নিয়ে ঘুরছে, নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে। কে জানি কখন গুলি করে, বোমা মারে, মারধর করে। এরকম ভয় ছাড়া তো কেউ নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরে না। আমাদের বারাসাত পৌরসভার চেয়ারম্যান, একজন সিআইসি, একজন কাউন্সিলর, নাম বলছি না তাদের, তো তারা এরকম বডিগার্ড নিয়ে ঘোরেন। এটা নিয়ে মানুষের মুখে মুখে প্রশ্নটা হচ্ছে, তারা এরকম বডিগার্ড নিয়ে ঘুরছে কেন?
এই মধ্যমগ্রামের মতো এরকম ঘটনা তাদের উপরে ঘটতে পারে সেই ভয়ে কি? এরকম নানা রকমের প্রশ্ন ঘটনা ঘটলে ওঠে, সেরকম উঠছে। আমি শেষ আরেকবার দেখাবো এখানকার সেই পিওটা। আর এই যে মধ্যমগ্রাম বয়েজ স্কুল, সেই বয়েজ স্কুলের ছেলেরা কিন্তু উকি মারছে কি হচ্ছে বাইরে দেখতে। ইতিমধ্যে এখানে এনআইএর টিম এসছে, জায়গা ঘুরে যেখানে দেহ ছিল, মৃত্যু হয়েছে, আছে দেহটি আছে এখনও, সে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে গেছে। এখানে সকাল থেকে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এসে ঘুরে গেছে। তারপর অন্যান্যরা মধ্যমগ্রামের চেয়ারম্যান এসে ঘুরে গেছে। আমাদের ভবদাও এসছে ব্যারাকপুর থেকে ছবি টবি করতে, এবং মারা গেছে যিনি, তার দেহ কীরকম কী আছে, যাই হোক এরকম এনআইএ তদন্তকারীরা তারা এসছে। হ্যাঁ, এখন এই রাজ্যে ভবদা আবার বলছে রাজ্যে নাকি পাল্টি খাবে। আমি বললাম যতদিন পাল্টি খাবে ততদিন আমরা বুড়ো হয়ে যাব রাজ্যের শাসন ব্যবস্থা, কারণ এই রাজ্যে ব্লক ভোট আছে। হ্যাঁ, অনেকগুলো ব্লক ভোট আছে, ওই ধরুন সংখ্যালঘু ব্লক ভোট আছে, বিভিন্ন ভাতা শ্রী পাওয়া ব্লক ভোট আছে, এবং অনেক রকম ব্লক আছে, কিন্তু ব্লক ভোট আছে, কোনো চাপ নেই। এই যে ক্যামেরা সাংবাদিক, চিত্র সাংবাদিক সব হাজির। এখন এখানে সরগরম অবস্থা, গরম গরম অবস্থা। সকালবেলা থেকে 3বার লাইভ দিয়েছি, যা বলার সেখানে বলে দিয়েছি, আপনারা টিভি চ্যানেল খুলে দেখে নেবেন। এটা জাস্ট মজার ছলে তথ্য বিশ্লেষণ করলাম। কেউ রাগ করবেন না, কেস দেবেন না, হামলা করবেন না। হ্যাঁ, বহুবার মার খেয়েছি, সেই সিপিএম আমল থেকে মার খাচ্ছি। সিপিএমের হাতে মার খেয়েছি, তৃণমূলের হাতে মার খেয়েছি, বিজেপির হাতে ধাক্কাধাক্কি খেয়েছি। ওই সিপিএম বলে আমি আরএসএস বিজেপি, বিজেপি বলে আমি তৃণমূল, তৃণমূল বলে আমি সিপিএম। হ্যাঁ, দুটো জিনিস এখনও আমি পাইনি তকমা। একটা হচ্ছে কেউ হুজি জঙ্গি বলেনি, আর কেউ মুসলিম বলেনি, মানে রোহিঙ্গা বলেনি। আমরা সবটাই বিচার করি হচ্ছে মানসিকতা দিয়ে। আসলে আমার যেটা পছন্দ হচ্ছে না, আমি যখন যার সমর্থক উল্টো দিকে তাকে দাগিয়ে দেই। কিন্তু আমি একজন বাঙালি হিসেবে সেই 1900 হ্যাঁ, এই ওসব ভুলভাল বলিস না। তো যাই হোক, আমি যদি একজন বাঙালি হই, 1905 সাল থেকে যেভাবে বাঙালির শিল্প, অর্থনীতি, মস্তিষ্ক, স্বাস্থ্য সবটাই ভেঙে চুরমার করে দিচ্ছে, সেই ব্রিটিশ থেকে ওই যে প্লেন যাচ্ছে দেখলেন, তো এটা আবার এয়ার রুট, পাশেই দমদম বিমানবন্দর। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমি যদি বাঙালি হই, তো যেভাবে একের পর এক ওই ব্রিটিশদের পরে আমাদের রাজ্যের সিপিএম, কংগ্রেস, মানে আমাদের রাজ্যের তৃণমূল, এরা রাজ্যে শাসন করতে এসে একের পর এক বাঙালিকে শেষ করে যাচ্ছে। আমার জন্য তো এই দলগুলো কিছু করেনি, আমার জাতির জন্য কিছু করেনি। আমার যদি বাঙালি হিসেবে যাত্রাভিমান থেকে থাকে, জাতি সম্মান থেকে থাকে, তাহলে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি না। তারপরেও তকমাটা পাই, ভোটটা দেই, গণতান্ত্রিক অধিকার। গিয়ে দেখি যার কোনো রং নেই তাকেই দেওয়ার চেষ্টা করি, গিয়ে আগে ওখানে খুঁজি আমি, হ্যাঁ, যে সেরকম কেউ আছে কি না যার কোনো রাজনৈতিক রং নেই। কারণ ভোটটা না দিলে আবার ভোটার তালিকায় আমি ইনঅ্যাক্টিভ থাকবো। অনেক রকম ঝামেলা এই গণতন্ত্রে। হ্যাঁ, পুরো এই গণতন্ত্রে আর স্বাধীনতার পর থেকে যারা সব এসছে গণতন্ত্র রক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর নতুন করে এদের বলার কেউ নেই। স্বাধীনতার সময় আর ওই এখন আবার যারা বলে আমরা স্বাধীনতা বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, ওই ইন্ডিয়ান ফ্রিডম অ্যাক্ট 1947 একটু দেখে নেবেন, চুক্তি করে নিয়েছিল। স্বাধীনতা নিয়ে আমি কিছু বলছি না, মানে শাসন ব্যবস্থাটা ভাগ করে ওপারে মুসলমানদের দিয়ে একটা দেশ করে দাও, এপারে একটা হিন্দু মুসলমান একটা চানাচুর করে দিয়ে দেশ করে দাও, তারপরে উন্নয়ন করব না, হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করব, সেই জন্য একদম পুরো পারফেক্ট। আর ওপারে মুসলিমদের দিয়ে একটা জঙ্গি চাষ কীভাবে হচ্ছে পাকিস্তান। এই তো আমাদের অবিভক্ত ভারত ভাঙার পরে যে শাসন ব্যবস্থা এসছে, এটাই ছবি সিনারিও। এখন বললেই আবার ওই পাঠ্য বই আর কি, আমরা ইতিহাস পড়ি কীভাবে, ছোটোবেলা থেকে বিশ্ববিদ্যালয় অবধি পাঠ্য বই পড়ি, ওইটা আবার আর ইতিহাস বই এক কিনে আমি জানি না। তো আমার কাছে আলাদা, অনেকের কাছে এক, ওই পাঠ্যপুস্তকটাকে ইতিহাস মনে করে। এই ভাবনা, বুদ্ধি, চিন্তা, চেতনা নিয়ে আমরা উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছি। আর কিছু মূলও ঝুলিয়ে দেয় স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুল ইসলামের বাংলা। আমি অন্তত চাই না, আমার বাবাও চায়নি, আমার বন্ধুবান্ধবের বাবারাও চায়নি। বন্ধুবান্ধব সন্তান জন্ম দিয়েছে, বান্ধবীরা দিয়েছে, তারা কেউ চায়নি তার সন্তান রবীন্দ্রনাথের মতো হোক, কাজী নজরুলের মতো হোক, রামকৃষ্ণের মতো হোক, স্বামী বিবেকানন্দের মতো। ব্যক্তিগুলোকে সম্মান জানিয়ে বলছি, মূলগুলো ঝুলিয়ে বলে এটা এর বাংলা। স্বাধীনতার পরে নাম করার মতো কোনো বাঙালি জন্মেছে কি? বলতে পারছে না, সেরকম বাঙালি কেউ তৈরি করছে না। আর শিক্ষা ব্যবস্থা এখন তো জানেন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে।
হ্যাঁ, যত শিক্ষার আলো অন্ধকার আলোটাকে নিভিয়ে দেওয়া যাবে ততই পলিটিক্সের একদম পুরো রমরমা। আমরা তো ভালো প্রোডাক্ট ডেমোক্রেসির, তাই না? অনেক বেশি বলে ফেলেছি, আপাতত এইটুকু। শেষবার আরেকবার দেখিয়ে দেই, সবাই হাসছে আশেপাশে, এই আবার এসে আবার আমাকে পাশে পাশে প্রম্পট করে যাচ্ছে। হ্যাঁ, এ হচ্ছে হিউম্যান প্রম্পটার, টিভি চ্যানেলের টেলিপ্রম্পটার থেকে এ হচ্ছে হিউম্যান প্রম্পটার। হ্যাঁ, ও মূল বিষয় থেকে বেরিয়ে যাচ্ছে। আরে ভিডিওটা বড় করতে হবে তো, মানুষকে সচেতন করতে হবে তো নিরাপত্তা থেকে। আমরা কাদের জনপ্রতিনিধি করছি? হ্যাঁ, আমরা সেই ছবিটা আর কি বোঝালাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো লাগলে চ্যানেলটা দেখবেন। এই যে বলতে বলতে আমার সহকর্মী সুদীপ ঘোষ এসে গেছে, সাত সকালে এসছে, রাস্তায় আমি যখন ঢুকছি দেখা, এখন আবার এসছে। কী সব টিম আসবে। যাই হোক, আনন্দবাজারের আপনারা যারা দেখেন সুদীপ ঘোষ, এই সেই সুদীপ ঘোষ দেখেছেন? ওর পাশে আমি দাঁড়ালে কিরম লাগবে বলুন তো আপনারা? ও সুইট সুইট। আমার মাথার অবস্থা ওর মাথার মতো হতে চলেছে, এটা খুব টেনশনে আছি, ভয়ে আছি। যাই হোক, শেয়ার করবেন। আর জিও পলিটিক্স নিয়ে খুব ভালো টপিক আনছি, দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।